সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আরজি কর মামলার রায় ঘোষণা হয়েছে গতকাল সোমবার এবং বিচারপতি অনির্বাণ দাস মহাশয় তিনি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং সেই রায় নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন যে না, ঠিক হয়েছে, পরবর্তীকালে উচ্চ আদালতে গেলে এই রায় তখন সঞ্জয় রায়ের কাছ থেকে কোনো নতুন তথ্য পাওয়া যেতে পারে, কিন্তু তার ফাঁসির সাজা হয়ে গেলে নতুন তথ্য হয়তো আর বেরিয়ে আসবে না। সেক্ষেত্রে এই রায় খুব সুচিন্তিত রায় বিচারপতি অনির্বাণ দাস যেটা দিয়েছেন। আবার বিচারপতি অনির্বাণ দাস যেটাকে বিরল ঘটনা বলে মানছেন না, এটাতেই কিন্তু স্তম্ভিত হয়েছেন, অবাক হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করেন যে এই ঘটনাটি বিরল ঘটনা এবং এই যে রায় ঘোষণা হয়েছে, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাজ্য। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করছে রাজ্য এবং হাইকোর্ট মামলা দায়েরের অনুমতিও দিয়েছে। এখন একটু বিস্তারিত যদি যাই তাহলে ঘটনাটি কী দাঁড়িয়েছে, যে আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের যে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে বিচারপতি অনির্বাণ দাস, সেই যাবজ্জীবন কারাদণ্ড যেটা দেওয়া হয়েছে সেটাতেই ফাঁসির সাজা চেয়ে রাজ্য কিন্তু এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টে আবেদন করছে রাজ্য। রাজ্য যে সর্বোচ্চ শাস্তি চাইবে তা কিন্তু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং হাইকোর্ট কিন্তু এই যে মামলা দায়েরের অনুমতিও দিয়েছে। আর সোমবার এই রায় শোনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লেখেন যে আমি আদালতের রায় দেখে স্তম্ভিত। এই ঘটনাকে বিরলতম ঘটনা মনে করা হচ্ছে না। আমি মনে করি এই ঘটনাটি অবশ্যই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন। কিভাবে এই ঘটনাকে বিরলতম নয় বলে ঠিক করা হলো? আমরা মৃত্যুদণ্ডের সাজা চাইছি এই ধরনের ঘৃণ্য অপরাধের জন্য। অর্থাৎ মুখ্যমন্ত্রী একবার পরিষ্কার বলছেন যে না, এই ঘটনা বিরলতম ঘটনা, বিরলের মধ্যে বিরলতম ঘটনা। অতএব এই ঘটনাকে বিরলতম নয় বলা হচ্ছে বা বিরল ঘটনা নয় বলা হচ্ছে কেন? আমি স্তম্ভিত। এবং তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী যে এই ঘটনায় যে ঘৃণ্য অপরাধ, এই ধরনের যে একটা ঘটনা, নৃশংস ঘটনা, এর চরম শাস্তি প্রয়োজন এবং এই ঘৃণ্য অপরাধের জন্য একবারে মৃত্যুদণ্ডের শাস্তি তিনি চাইছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে 3-4 মাস এই ধরনের ঘটনায় দোষীদের ফাঁসির সাজা আমরা নিশ্চিত করতে চেয়েছি। অর্থাৎ এই যে ঘটনায় মানে গত 3-4 মাস ধরে আমরা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই ধরনের ঘটনায় ফাঁসির সাজা নিশ্চিত করতে চেয়েছেন তিনি। আমরা দোষীর মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে যাব এবং হাইকোর্টে আবেদনও করেছে সরকার, হাইকোর্টে যাবেন এটা তিনি জানিয়েছেন। এবং আবারও আমি যদি বলি যে গতকাল সোমবারে শিয়ালদা আদালত আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার্সকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এবং এই সাজা নিয়ে কিন্তু তারপরেই মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন, তিনি স্তম্ভিত হয়েছেন। তিনি বলেছেন যে যদি এই যে ঘৃণ্য অপরাধ, এই অপরাধের জন্য যদি ফাঁসির সাজা হতো তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যাওয়ার কথা তিনি কিন্তু বলেছেন যে হাইকোর্টে আবেদন করবে রাজ্য সরকার। কারণ এই আগস্ট মাসে যখন এই মহিলা চিকিৎসক, তরুণী চিকিৎসক, তাকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল, তারপরে সেই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়, তারপর থেকে এই ঘটনায় একাধিকবার মুখ্যমন্ত্রী পথে নেমেছেন, দোষীর ফাঁসির সাজা চেয়েছেন এবং শেষমেশ কিন্তু কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার্সকে গ্রেপ্তার করে। কলকাতা পুলিশ পরবর্তীকালে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যায় এবং সিবিআইও তদন্ত করে কিন্তু মূল অভিযুক্ত হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই আর কি তথ্য প্রমাণ পেশ করে।
এবং সেটাই শেষমেশ বিচারক অনির্বাণ দাস মহাশয় তিনি সঞ্জয় রায়কে আরজি করে, যিনি মহিলা চিকিৎসক, তার খুন এবং ধর্ষণ মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস মহাশয়, শিয়ালদা কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় দাস। এবং সেই সঙ্গে সঞ্জয় দাসকে তিনি বিচারপতি অনির্বাণ দাস মহাশয় 1 লক্ষ টাকা জরিমানাও করেছেন। এর পাশাপাশি জুনিয়র চিকিৎসক যাকে খুন ধর্ষণ করা হয়েছে তার পরিবারকে, যেহেতু একজন নাগরিকের জীবন রক্ষা করা যায়নি, রক্ষা করতে ব্যর্থ হয়েছে সরকার, তাই তার ক্ষতিপূরণ হিসাবে 17 লক্ষ টাকা রাজ্য সরকারকে দিতে বলেছে তার পরিবারকে। মানে প্রাণহানির জন্য 10 লক্ষ টাকা এবং ধর্ষণের শিকারের বলে 7 লক্ষ টাকা, অর্থাৎ ওই চিকিৎসকের পরিজনের হাতে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং বিচারপতি কথাও বলেছেন যে একজন মানুষের মৃত্যু বা এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণ দিয়ে তো কিছু করা যায় না, ক্ষতিপূরণ দিয়ে তার ক্ষতিপূরণ করা যায় না, কিন্তু একজন নাগরিকের যেহেতু নিরাপত্তা দিতে পারেনি, ব্যর্থ হয়েছে সরকার, তাই এটাকে দিতে বলা হয়েছে, আদালত নির্দেশ দিয়েছে। যদিও নিহত তরুণীর বাবা মা ক্ষতিপূরণ চান না বলে জানিয়েছেন। এবং উল্লেখযোগ্যভাবে যদি উল্লেখ করি যে মুখ্যমন্ত্রীও কিন্তু পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, তখনও কিন্তু তার পরিবার এটা নিতে অস্বীকার করেছিলেন। এখনও আদালত যখন এই টাকা দিতে বলা হয়েছে, আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তখনও কিন্তু তরুণীর বাবা মা ক্ষতিপূরণ চান না বলেই কিন্তু তিনি জানিয়েছেন। এবং এর আগে মুখ্যমন্ত্রীও 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, তখনও কিন্তু তিনি নিতে চাননি। তো স্বাভাবিকভাবেই বিচারপতি যেটা বলেছেন যে টাকা দিয়ে তো ক্ষতিপূরণ হয় না, সেটা তিনিও জানেন, তিনিও মানেন, কিন্তু এই ক্ষতিপূরণ কারো দয়া বা সহানুভূতির বিষয় নয় বলে তিনি বিচারপতি নিজেই উল্লেখ করেছেন। সরকার নাগরিককে রক্ষা করতে পারেনি, তার জীবন রক্ষা করতে পারেনি, তাই আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য। তবে ঘটনা হলো অনেক সময়ে ক্ষতিপূরণের অনেক সময় ক্ষতিপূরণ হয়তো দেখা যাচ্ছে, আমরা জানি ক্ষতিপূরণ আদালত দিতে বলে, তো সেটা কিন্তু বিচারপতি বেশ সহানুভূতির সঙ্গেই বলেছেন যে যেটা কোনো আর কি বলবো, এই যে ক্ষতিপূরণটা দেয়া হচ্ছে, সেই ক্ষতিপূরণটা কোনো দয়া বা সহানুভূতির বিষয় নয়, এটা নাগরিককে সরকার রক্ষা করতে পারেনি, তাই এটা সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য। এখন শেষমেশ যদিও তার মহিলা চিকিৎসকের বাবা মা এই ক্ষতিপূরণ নিতে চায়নি বলেই জানা গিয়েছে, শেষমেশ তিনি ক্ষতিপূরণ নেবেন কি না সেটা আমরা পরবর্তীকালে দেখব। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে তার সিভিক ভলান্টিয়ারের ফাঁসির সাজা হোক এবং সরকার মামলা দায়ের করবে আর কি, করেছে অলরেডি, মামলা দায়ের করার অনুমতি পেয়ে গিয়েছে হাইকোর্টে। তো এই উদ্যোগকে অনেকে সদার্থক দেখছেন, ইতিবাচক দেখছেন, যে না, মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে এই ধরনের অপরাধ বিরলতম ঘটনা, যেটা বিচারপতি অনির্বাণ দাস বলছেন না এটা বিরল নয়, কিন্তু মুখ্যমন্ত্রী স্তম্ভিত, অবাক হয়েছেন যে এটা বিরল ঘটনা, তাই ফাঁসির সাজার চেয়ে হাইকোর্টে গিয়েছেন। এটাকে অনেকেই ইতিবাচক দেখছেন এবং সাধুবাদ জানাচ্ছেন, এবং অবশ্যই সাধুবাদের যোগ্য মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। কিন্তু অনেকে আবার বলছেন যে না, মুখ্যমন্ত্রী ফাঁসি দিয়ে সঞ্জয়কে ফাঁসি হলে তার মুখ খোলা বন্ধ হয়ে যেত, তার কাছ থেকে নতুন কোনো তথ্য আসতো না, এই ধরনের একটা ইঙ্গিত কেউ কথাবার্তা বলতে চাইছেন। আসলে এক একজন এক একভাবে দেখেন। এখন শেষমেশ দেখা যাক সরকার হাইকোর্টে গিয়ে শেষমেশ রায় পাল্টায় কিনা, তাকে যাবজ্জীবনের পরিবর্তে কোনো অন্য সাজা দেয় কিনা। তবে সঞ্জয়, তাকে যখন বিচারপতি জিজ্ঞাসা করেছেন যে আপনার কিছু বলা আছে, এই আপনার শাস্তি এই হতে পারে, আগেই তাকে ধারণা দেওয়া হয়েছিল, কিন্তু সঞ্জয় রায় কিন্তু বলেছেন যে সে কিছুই করেনি, তার গলায় রুদ্রাক্ষের মালা ছেড়েনি, তাকে ফাঁসানো হয়েছে, সে কিন্তু বারবার বলেছে। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বাড়ি থেকে কেউ যোগাযোগ করে আপনার সঙ্গে, তো সে বলেছে না, তার বাড়ি থেকে কেউ যোগাযোগ করে না তার সঙ্গে। তো যাই হোক, সমস্ত কিছুর পরে বিচারপতি শেষমেশ যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী এই রায়ের বিরুদ্ধে তার ফাঁসি চেয়ে, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। এখন এই ঘটনাকে আপনারা মাননীয় দর্শক, সম্মানীয় দর্শক, আপনারা কে কীভাবে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।